তিহার সেন্ট্রাল জেলের ফাঁসির সাজাপ্রাপ্ত এক বন্দী মৃত্যুর আগে একটি ইচ্ছা প্রকাশ করেছিল, এক রাতের জন্য বিয়ে করার। তার ইচ্ছে পূরণ করা হয়েছিল এবং এক রাতের জন্য তার বিয়ে দেওয়া হয়। কিন্তু পরদিন সকালে যখন ফাঁসির সময় আসে, তখন যা ঘটে তা দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। কারণ তার স্ত্রী সম্পর্কে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সবার কল্পনার বাইরে ছিল। সত্যিটা কি ছিল জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন। তবে তার আগে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করি আজকের এই গল্প। এটি এমন একটি ছেলের গল্প যা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। এই ছেলেটিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। যখন তাকে তার শেষ ইচ্ছা জানাতে চাওয়া হয়, সে অত্যন্ত দ্রুততার সঙ্গে এমন একটি ইচ্ছা প্রকাশ করে যা শুনে বিচারক হতবাক হয়ে যান। বিচারক তার এই ইচ্ছা পূরণের অনুমতি দেন, আর তার ইচ্ছা ছিল এক রাতের জন্য সে কোনো এক মেয়ের সঙ্গে বিয়ে করবে এবং তার সঙ্গে রাত কাটাবে। এই ছেলেটির বয়স খুবই কম ছিল, মাত্র 18 বছর। গল্পের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছেলেটিকে বিয়ে করতে রাজি হবে কে? যে মেয়ে বিয়ে করবে সে মাত্র এক রাতের জন্য বধূ হবে এবং পরদিনই বিধবা হয়ে যাবে, কারণ তাকে ফাঁসি দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর জানতে গল্পটি পুরো পড়তে থাকুন। কয়েদি নম্বর 685। মাত্র 18 বছর বয়সী একটি ছেলে, তার চেহারায় এমন একটি অভিব্যক্তি ছিল যা দেখে আমি তাকে নিষ্পাপ বলতে পারতাম না, আবার পুরোপুরি দ্রুতও না। তাকে দেখলে মনে হতো সে গভীর কোনো চিন্তায় মগ্ন। তার চেহারায় এমন একটি বিষণ্ণতা ছিল যা দেখে আমার মন ভারী হয়ে যেত। আমার সবচেয়ে বেশি কষ্ট হতো এই ভেবে যে সে এত কম বয়সে ফাঁসির সাজা পাচ্ছে। মাত্র 18 থেকে 19 বছরের জীবনে সে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, অথচ তার সামনে জীবনের কত সুযোগই না ছিল। আমি জানতে চেয়েছিলাম এমন কি অপরাধ করেছে সে, যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তার চেহারার বিষণ্ণতা দেখে কথা বলতে আমার মন সরে যেত। আমার নাম কুসুম। আমি জেলের এক মহিলা, পুলিশ ইন্সপেক্টর। পুলিশের চাকরির মতোই আমার মন সাধারণত শক্ত, কিন্তু এই ছেলেকে দেখে আমার মন গলে যেত। তার মুখের বিষণ্ণতায় আমার মন নানান প্রশ্ন ভরে যেত। জেলে থাকার সময় আমি তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু জেলের পরিবেশ এমন ছিল না যে একজন বন্দীর সঙ্গে সহজভাবে কথা বলা যায়। আজ একটি বিশেষ নির্দেশ পেলাম। কয়েদি নম্বর 685 অর্থাৎ সুরজ 2 দিন পর ফাঁসির সাজা পেতে চলেছে। তার পরিবারের সঙ্গে তার শেষ সাক্ষাৎ করানোর দায়িত্ব আমার উপর পড়ল। প্রথমবারের মতো আমি একজন ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীকে তার শাস্তি দিতে নিয়ে যাচ্ছিল। আমার মন ভীষণ অস্থির হয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সুরজের শেষ ইচ্ছার কথা আমি অবশ্যই জানতে চাইব। মৃত্যুর আগে শেষ ইচ্ছা জানতে চাওয়া একজন সাজাপ্রাপ্তি বন্দীর অধিকার। তা সে তার প্রিয় খাবারের ইচ্ছে প্রকাশ করুক বা প্রিয়জনের সঙ্গে দেখা করার, সেই ইচ্ছা পূরণ করা হয়। সুরজের শেষ ইচ্ছাও জানতে চাওয়া হলো। তার পরিবারের লোকেরা যখন দেখা করতে এলো, তখন তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। বাবা, আমি নিশ্চিত ভগবান তোকে এই শাস্তি থেকে বাঁচাবে। আমার মন বলছে আমার ছেলে নির্দোষ। মায়ের কথাগুলো শুনে আমার মন করুণায় ভরে উঠল। মায়েরা এমন আশার কথা বলে, অথচ সুরজের ফাঁসি তো 2 দিন পর নিশ্চিত। পরদিন রবিবার বলে আজই সুরজের পরিবারের সঙ্গে তার দেখা করানোর নির্দেশ পেলাম। আমার মনে হয়েছিল পরিবারের সঙ্গে দেখা করাই তার শেষ ইচ্ছা হবে। তারপর হয়তো সেই শাস্তি নিয়ে বিদায় নিতে চাইবে। কিন্তু আমি জানতাম না যে তার শেষ ইচ্ছে এতটা আলাদা ও অদ্ভুত হবে। পরিবারের সঙ্গে দেখা করানোর পর সুরজকে আবার তার জেলে ফিরিয়ে দেওয়া হলো। তার জীবনে মাত্র 48 ঘন্টা বাকি ছিল। একটু সহানুভূতি নিয়ে আমি তাকে প্রথমবার জিজ্ঞেস করলাম, সুরজ, তোমার মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে তো পূরণ হয়েছে, আর কোনো ইচ্ছে নেই তো? সে একটু তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, কোন ইচ্ছা পূরণ হলো? আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি সেটা পূরণ করতে চাই। তার দৃঢ় উত্তর শুনে আমি বললাম, তোমার শেষ ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে, বলো কি চাও? সুরজ বলল, আমাকে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সামনে নিয়ে যান। আমি আমার ইচ্ছা প্রকাশ করতে চাই, কিন্তু এমন কারো সামনে নয় যিনি তা গুরুত্ব দেবেন না। আমার ইচ্ছা খুব বিশেষ এবং আমি জানি তুমি কাউকে বলবে না। তার কথাগুলো শুনে রাগ হলেও আমি ভেবেছিলাম 2 দিনের অতিথির সঙ্গে শত্রুতা করে কি লাভ। তাই তাকে এসপি সাহেবের সামনে হাজির করলাম। এসপি সাহেব জিজ্ঞেস করলেন, বলো ছেলে, তোমার শেষ ইচ্ছা কি? আমি অবাক হয়ে দেখলাম এসপি সাহেব এক সাজাপ্রাপ্ত বন্দীর সঙ্গে এতটা নরম স্বরে কথা বলছেন। হয়তো তিনিও জানতেন সুরজের অপরাধ কি এবং কেন তাকে এত বড় শাস্তি দেওয়া হয়েছে। এই জেলের বেশিরভাগ বন্দী এমন যারা ছোট অপরাধের জন্য বড় শাস্তি পেয়েছে, আর বড় অপরাধীরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে।
যখন সুরজ তার শেষ ইচ্ছা প্রকাশ করলো, আমরা সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। সে বলল, এসপি সাহেব, আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের জন্য বিয়ে করতে চাই এবং আমার স্ত্রীর সঙ্গে একটি দিন কাটাতে চাই। তার ইচ্ছে শুনে আমরা স্তম্ভিত। এসপি সাহেব একটু ভেবে বললেন, তোমার বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু তোমার সঙ্গে বিয়ে করবে কে? তোমার পরিবারও ধনী নয়, তুমি এক গরিব পরিবার থেকে এসেছো। কেন এমন ইচ্ছা প্রকাশ করে সময় নষ্ট করছো? অন্য কোনো ইচ্ছে থাকলে বল, খাওয়ার বা কারোর সঙ্গে দেখা করতে চাওয়া। আমরা সবকিছু করতে রাজি আছি, কারণ তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ। এটা আমাদের জন্য দুঃখের, কিন্তু আইন কঠোর এবং সবার জন্য সমান। যে কেউ কম বয়সী বা নিরপরাধ হোক অথবা বয়স্ক অপরাধী, সবার জন্য আইন সমান। এসপি সাহেব সুরজকে বললেন, আমি জানি না কেন তোমাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তোমার কেস অত্যন্ত জটিল, কিন্তু তুমি সাজাপ্রাপ্ত হয়েছ, নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন তুমি এমন কোনো বাস্তবসম্মত ইচ্ছা প্রকাশ করো যা আমরা পূরণ করতে পারি। তবে এটা নিশ্চিত, তোমার সঙ্গে বিয়ে করতে কেউ রাজি হবে না। আর যদি রাজি না হয়, আমরা তোমার বিয়ে কিভাবে করাবো? সুরজ শান্ত স্বরে বলল, এসপি সাহেব, আমি তো আপনাকে বলিনি যে আপনি আমার বিয়ে করিয়ে দিন। আমি আপনাকে একটি উপায় বলবো, যার মাধ্যমে আমার বিয়ে নিজেই হয়ে যাবে। তার কথা শুনে আমাদেরও কৌতূহল বেড়ে গেল। মনে হচ্ছিল সে যেন কারো সঙ্গে পূর্ব পরিকল্পনা করে রেখেছে। আমি ভাবছিলাম হয়তো সে জেলের কোনো নারী কর্মীর সঙ্গে বিয়ে করার কথা বলবে। কিন্তু সুরজ বলল, আপনি আমার বাড়ির বাইরে কলোনিতে মাইকে ঘোষণা করে দিন যে সুরজ যে একদিন পর ফাঁসি পাবে, তার সঙ্গে যে মেয়ে একদিনের জন্য বিয়ে করতে চায়, সে যেন এখানে এসে জেলে চলে আসে। তার কথা অদ্ভুত শোনালেও সে আমাদের প্রতিশ্রুতি চাইল যে যদি কেউ রাজি হয়, আমরা তাকে বিয়ে করাতে বাধা দেব না। সুরজ আরও শর্ত লাগলো যে মেয়ে যদি আসে তবে সে এক রাত তার সঙ্গে থাকবে। সুরজের বুদ্ধি ও আত্মবিশ্বাস দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমরা তাকে বললাম, ঠিক আছে, ঘোষণা তো করব, কিন্তু আমরা নিশ্চিত কেউ তোমার সঙ্গে বিয়ে করতে আসবে না। কোনো মেয়ে কেন তার ভবিষ্যৎ নষ্ট করবে? একদিনের জন্য কেন তার বউ হবে? কিন্তু সুরজ এসব কথায় কান দিল না। বলল, আপনি শুধু ঘোষণা করে দিন, আমার এটাই শেষ ইচ্ছা। যদি কেউ না আসে তবে আমি আর কোনো ইচ্ছা প্রকাশ করব না। তারপর আমাকে ফাঁসি দেওয়া যাক। আমরা তার ইচ্ছা অনুযায়ী তার বাড়ির বাইরে মাইকে ঘোষণা করে দিলাম। সঙ্গে এটাও বলা হলো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী এবং 2 দিন পর ফাঁসি পাবে। যদি কোনো মেয়ে তারপরেও বিয়ে করতে চায়, সে যেন থানায় এসে আমাদের জানায়। আমরা এটা মজার বিষয় হিসেবেই নিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা পর সিপাহী অভয় এসে জানালেন জেলে একজন নারী এসেছে। সে বিয়ের পোশাক পরে এসেছে এবং তার সঙ্গে একজন পণ্ডিত মশাইও আছেন। এ খবর শুনে আমরা হতবাক হয়ে গেলাম। মনে হলো হয়তো কেউ মজা করছে। কিন্তু যখন আমি এবং এসপি সাহেব বাইরে গেলাম, তখন দেখলাম এক তরুণী দাঁড়িয়ে আছে। তার বয়স হবে বড়জোর 17-18 বছর। তার সঙ্গে সত্যি একজন পণ্ডিত মশাই আসছেন। পণ্ডিত মশাইয়ের হাতে আদালতের রেজিস্টারও ছিল। তরুণীকে দেখে মনে হচ্ছিল সে খুব ভালোভাবে বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসে। তরুণীর সাজসজ্জা দেখে আমার মনে সন্দেহ জন্মালো যে সুরজ কেন এমন ইচ্ছা প্রকাশ করল। মাত্র একদিনের জন্য বউ পাওয়ার ইচ্ছা তার কেন হলো? আর এই মেয়েটি কে? আমি পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি কে? তিনি বললেন, আমিও জানি না। সে আমার কাছে এইভাবেই নববধূর পোশাক পরে এসে বলল তাকে জেলে নিয়ে যেতে, কারণ সে সুরজের সঙ্গে বিয়ে করতে চায়। আমি তাকে অনেক বোঝালাম, কিন্তু সে কিছুতেই শুনল না। সে বারবার বলল, আমি সুরজকে বিয়ে করব। আমি জানি সে মৃত্যুদণ্ড প্রাপ্ত, কিন্তু তাতে কিছু যায় আসে না। একদিনের জন্য হলেও আমি আমার ইচ্ছে পূরণ করতে চাই, কারণ আমি সুরজকে ভালোবাসি। আমরা জানতাম না সুরজকে এমন কেউ এত ভালোবাসতে পারে যে নিজের ভবিষ্যতের কথা না ভেবে তার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। বিষয়টি আমাদের কাছে অদ্ভুত লাগলেও আমাদের কাজ ছিল তার শেষ ইচ্ছা পূরণ করা। কোনো বাধা না দিয়ে আমরা পণ্ডিত মশাইকে ডেকে আনলাম। সুরজকে তার সেল থেকে অফিসে নিয়ে আসা হলো। পণ্ডিত মশাই তাদের বিয়ে সম্পূর্ণ করলেন। সুরজ বলল, আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী আমার স্ত্রীকে আমার সেলে পাঠাবেন। আমি তার সঙ্গে পুরো দিন কথা বলবো, পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দেখব। তারপর সে চলে যাবে। এরপর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমার আর কোনো দুঃখ থাকবে না। অন্তত আমার প্রেমকে আমি একদিনের জন্য পেয়েছি। সুরজের কথা শুনে আমার চোখেও জল এসে গেল। সত্যিকারের প্রেম হয়তো এমনই হয়। আমি মনে মনে এটাই ভাবছিলাম, কিন্তু তখনও জানতাম না এর পিছনে কত বড় ঘটনা লুকিয়ে আছে, যা আমাদেরও অবাক করে দেবে। এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলেন, তুমি মেয়েটিকে সুরজের সেলে পাঠিয়ে দাও। সেলে তো কিছুই নেই, এমনকি বিছানাও না। ওখানে গিয়ে হয়তো মেয়েটি নিজেই বিরক্ত হয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসার কথা বলবে। আমিও তাই ভাবলাম।
আমি মেয়েটিকে সেলের দিকে নিয়ে গেলাম। সেলটি এতটাই ছোট যে দুজনের দাঁড়ানোর জায়গাও কষ্টের সৃষ্টি হয়। আমি দুজনকেই সেলের ভিতরে রেখে বাইরে এসে দরজায় তালা লাগিয়ে দিই। আমি ভেবেছিলাম কিছুক্ষণ পর মেয়েটি হয়তো বিরক্ত হয়ে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে আস্তে আস্তে কিছু খোলার শব্দ পেলাম। মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তবুও আমি নিশ্চিত ছিলাম যে সেলের দরজা খোলা সহজ কাজ নয়। আমি ভাবলাম সুরজ হয়তো তার শেষ কথাগুলো তার স্ত্রীর সঙ্গে বলছে। তাদের কথাবার্তায় আমার কোনো আগ্রহ ছিল না, আমি শুনতেও চাইনি। আমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে সেলে একটি মজবুত তালা লাগানো আছে, যা ইচ্ছে করলে কেউ খুলতে পারবে না। অনেক সময় কেটে গেল, আমার ঘুম পেয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেল থেকে মৃদু চিৎকারের আওয়াজ এলো। আমি দ্রুত সেখানে পৌঁছালাম। দেখলাম সেই মেয়ে যে সুরজের সঙ্গে বিয়ে করেছিল সেলের মেঝেতে বসে আছে। সে বলল, আমাকে এখান থেকে বের করে দিন, আমি সুরজের সঙ্গে এক মুহূর্তও থাকতে পারবো না। আমি ভাবলাম হয়তো সুরজ মেয়েটির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে। মেয়েটিও আরও বলল, আমার বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে বাড়ি যেতে দিন। আমি তাড়াতাড়ি সেলের দরজা খুললাম, মেয়েটিকে মুক্ত করলাম এবং সুরজকে সেলে তালাবদ্ধ রেখে নিজের ঘরে ফিরে এলাম। তখন আমি জানতাম না পরের দিন সকালে আমাকে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সকালবেলা এসপি সাহেব আমাকে ডেকে বললেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তি বন্দি 685 কোথায়? আমি বললাম, সে নিশ্চয়ই তার সেলে আছে। কিন্তু আপনি এমন প্রশ্ন করছেন কেন? তিনি বললেন, আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি এক কনস্টেবলকে পাঠিয়েছিলাম সুরজকে নিয়ে আসতে। তুমি সেল 685 গিয়ে দেখো সে কোথায়। তোমার কোনো ভুল হয়েছে কিনা যাচাই করো। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেও ভেতর ভেতর আমার বুক ধরফর করছিল। মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। যদি সুরজ পালিয়ে গিয়ে থাকে বা কোনোভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেছে, তাহলে আমি কি করব? আমি তাড়াতাড়ি সেল 685 গিয়ে পৌঁছালাম। সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আমি গভীর স্বরে সুরজকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। তখন আমি টর্চ জ্বালালাম, দেখি একজন মরার মতো লোক মেঝেতে পড়ে আছে। দেখেই মনে হলো সে হয়তো আর বেঁচে নেই। আমি দ্রুত সেলের দরজা খুললাম এবং তাকে ছুঁয়ে দেখতে আমার ভেতরটা শিউরে উঠল। ঠিক তখনই এসপি সাহেবও সেখানে পৌঁছে গেল। তিনিও লোকটির দিকে তাকালেন আর তার চেহারার হতবাক ভাব ফুটে উঠল। এসপি সাহেব আমাকে বকাঝকা করতে লাগলেন, তোমার এত অভিজ্ঞতা হয়েও তুমি এখনো মানুষ চিনতে পারো না? লজ্জা হওয়া উচিত তোমার। জানি না তোমার মন কোন দিকে থাকে। যদি এই গাফলতির জন্য আমার উপর কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তবে তার পুরো দায় তোমার উপর চাপবে। এসপি সাহেবের কথা শুনে আমার মন চাইল যে মেয়েটিকে সামনে বসে থাকতে দেখেছি তাকে তুলে মাটিতে ছুঁড়ে ফেলি। এমন প্রতারণা সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। আমি ভেবেছিলাম এই মেয়ে যে বধূ সেজে সুরজের সঙ্গে দেখা করতে এসেছিল সে সুরজের প্রেমে পাগল, উন্মাদ। কিন্তু বুঝতে পারিনি যে সুরজ আমাদের ধোঁকা দেওয়ার জন্য তাকে ব্যবহার করেছে। সুরজ নিজেই বধূর পোশাক পরে জেল থেকে পালিয়ে গেছে আর আমাদের কাছে এই মেয়েটিকে ফেলে গেছে। এখন আমরা এই মেয়েকে মৃত্যুদণ্ড দিতে পারি না, কারণ মৃত্যুদণ্ড কেবল সেই অপরাধীর জন্য প্রযোজ্য যেই শাস্তির যোগ্য। এই মেয়েটির সঙ্গে কি করব সেটাই আমরা বুঝতে পারছিলাম না, কারণ এখন এই মেয়ে পুরুষদের পোশাক পরে আমাদের সামনে বসেছিল। আমাদের জিজ্ঞাসা করার পর মেয়েটি বলল, আপনারা সুরজের সঙ্গে ভালো করেননি, সে মৃত্যুদণ্ডের যোগ্য নয়, সময় এটা প্রমাণ করবে। মেয়েটি আমার চোখে চোখ রেখে এই কথা বলল, আর আমার রাগ আরও বাড়তে লাগলো, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। এসপি সাহেব আদেশ দিলেন, যত তাড়াতাড়ি সম্ভব সুরজকে খুঁজে বের করো, নইলে দুদিনের মধ্যে আমরা কি জবাব দেব। আমাদের তাকে মৃত্যুদণ্ড দিতে হতো, তাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যেতে হতো, আর এখন সে আমাদের ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। এটা খুবই লজ্জার ব্যাপার। তিনি আরো বললেন, আমার ভুল হয়েছে তোমাকে পুরুষদের জেলের দায়িত্ব দেওয়া। নারী তো নারীই থাকে, সে পুরুষদের মন বুঝতে পারে না। এসপি সাহেব আমাকে এভাবে বকাবকি করেছিলেন আর আমার মন ভয় কাঁপছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এমন প্রতারণা আমার সঙ্গে কিভাবে হলো। আমি একজন মানুষের উপর বিশ্বাস করেছিলাম, একজন মেয়ের প্রতি করুণা দেখিয়েছিলাম, তার বিয়ের ইচ্ছা পূরণ করেছিলাম, আর সে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। এখন আমাদের সামনে দুটি পথ ছিল, হয় মেয়েটির বাবা মায়ের কাছে যাই, নয়তো সুরজকে খুঁজে বের করি। রাতের অন্ধকারে সুরজ কোথায় পালিয়েছে তার কোনো খবর আমাদের ছিল না। সে ভোর 4টায় জেল থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটির প্রতি আমার কৌতূহল আরো বেড়ে যাচ্ছিল। আমার পুরো মনোযোগ এখন তার উপর ছিল। কেন এই মেয়ে সুরজের জায়গায় বসতে রাজি হলো? কেন সে সুরজকে তার স্বামী হিসেবে মেনে নিল? কিভাবে সে এমন ভাবলো যে সুরজের মৃত্যুদণ্ড সে নিজের নামে গ্রহণ করবে? আমি মেয়েটির বাবা মায়ের কথা জানতে চাইলাম। সে সোজাভাবে বলল, আমি সঞ্জয়ের মেয়ে, সঞ্জয় পাশের গ্রামে থাকে। সঞ্জয়কে ডেকে আনা আমাদের জন্য কঠিন কাজ ছিল না।
তবে আমি ভাবলাম, যখন মেয়েটি আমার সামনে রয়েছে তখন কেননা সব কথা তার থেকেই শোনা যাক। তখন সে এক অদ্ভুত কথা বলল। সে বলল, আমি সুরজ দাদার সম্পর্কে একটি সত্যি কথা আপনাদের বলার জন্য প্রস্তুত। আমি অবাক হয়ে তাকালাম। সে তার স্বামীকে দাদা বলে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি বললে? সুরজ দাদা? তুমি তাকে দাদা মনে করো? না, সে কি আসলে তোমার দাদা? মেয়েটি বলল, না, সে আমার দাদা নয়, কিন্তু আমার দাদার মতোই। তবে আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসা এমন ছিল না যে তাকে দাদা বলব। আমি বললাম, তাহলে তুমি এসব করেছো কেন? কেন তার সঙ্গে বিয়ে করেছো? কারণ কি? তুমি কি আমাদের ধোঁকা দেওয়ার জন্য আর সুরজকে পালাতে সাহায্য করার জন্য এসব করেছো? মেয়েটি বলল, আপনাকে সত্যি বলছি, এটা একেবারেই এমন নয়। তিনি কাল সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবেন। তিনি আমাকে এখানে একা দেখতে পারবেন না। তিনি আমার সঙ্গে বিয়ে করেছেন। আমি এখন তার দায়িত্ব। তিনি কখনোই দায়িত্ব ছেড়ে পালাবেন না। তিনি কাপুরুষদের মতো পিঠ দেখিয়ে পালানোর লোক নয়। মেয়েটির কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর যা গল্প সে আমাকে শোনালো তা আমাকে আরো বেশি হতবাক ও চিন্তিত করে তুলল। আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলানোর কথা ভাবলাম এবং পুরো বিষয়টি নতুন করে তদন্ত করার প্রয়োজন অনুভব করলাম। মেয়েটি বলল, আমার নাম ভাবনা। আমার বড় দিদির বাগদান সুরজের সঙ্গে হয়েছিল। সুরজ ছোটবেলা থেকেই খুব সাহসী ছেলে ছিল। জীবনে খুব কম সময়ে এমন হয়েছে যে সুরজ ভয়ে পিছিয়ে গেছে। তিনি আমার বাবার বন্ধুর ছেলে ছিলেন, তাই আমার বাবা তার উপর খুব আস্থা রাখতেন। যখন আমার বাবার ইচ্ছায় দিদি বাগদান সুরজের সঙ্গে হয়, তখন তিনি আমাদের বাড়িতে আসা যাওয়া করতে শুরু করেন। তবে গ্রামের পরিবেশ ছিল বেশ অদ্ভুত। একদিন রাতে সুরজ আমাদের বাড়ি এলেন দিদির সঙ্গে দেখা করতে। সেদিন মা বাবা বাড়িতে ছিলেন না। সুরজ তখন আমাদের পরিবারের সদস্যের মতোই হয়ে গিয়েছিলেন। আমরা দু বোন তখন বাড়িতে একা ছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। তিনি পিছনের দরজা দিয়ে এসেছিলেন। আমি বুঝতে পারলাম যে তিনি দিদির সঙ্গে দেখা করতে এসেছেন। দিদি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলেন, আর দুজনের মধ্যে কথা হচ্ছিল। এমন সময় হঠাৎ দরজায় জোরে জোরে শব্দ হতে লাগলো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। মনে হলো হয়তো মা বাবা ফিরে এসেছেন। কিন্তু দরজায় উঁকি দিয়ে দেখি তিনজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমার রক্ত যেন জমে গেল। ভাবতেই পারিনি আমাদের দরজায় এমন লোক আসতে পারে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে? তারা বলল, দরজা খুলে দাও, না হলে দরজা ভেঙে ফেলবো। আমি তাদের অনেক অনুনয় বিনয় করলাম। বললাম, আমরা দুই বোন বাড়িতে একা আছি, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তারা মায়ের বোনের নামে গালাগালি দিতে শুরু করলো। বলল, আমরা ফিরে যাব না। আমাদের জানা আছে এই বাড়িতে আর কে আছে। তোমাদের বাড়িতে একজন ছেলে এসেছে, এটা আমরা স্পষ্ট জানি। তাদের এই আওয়াজ শুনে সুরজ জামাইবাবু বাইরে এলেন। তিনি দরজা খুলে দিলেন এবং আমাকে ভিতরে যেতে বললেন। আমি ঘরে চলে গেলাম, কিন্তু সুরজ তাদের সঙ্গে কথা বলতে লাগলো। তাদের মধ্যে একজন খুব নোংরা কথা বলল। সে বলল, যদি জানতাম এখানে মেয়েরা আছে তাহলে আমরাও ভালোবাসার কিছু ফুল ফোটাতাম, ভালো টাকা পয়সা দেব। এ কথা শুনে সুরজ জামাইবাবু সহ্য করতে পারলেন না। কারো ভবিষ্যতের স্ত্রী সম্পর্কে এমন বাজে কথা কেউই সহ্য করতে পারবে না। কিন্তু তখন সুরজ জামাইবাবু খালি হাতে ছিলেন, আর সেই লোকগুলোর কাছে অস্ত্র ছিল। বুদ্ধিমতার কাজ ছিল সে সময় চুপ থাকা, কারণ আমাদের দুই বোন বাড়িতে ছিলেন। তিনি তাদের বোঝালেন এবং বিদায় করলেন। তবে এরপর থেকে এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো। আমাদের বাড়ির সামনে ৩-৪ জন বদমাশ দাঁড়িয়ে থাকতো। সুযোগ পেলেই তারা আমাদের বিরক্ত করত। একদিন এমন একটি ঘটনা ঘটলো যা আমাদের জীবনের গতিপথ চিরতরে বদলে দিল। আমার দিদি তার ঘরে ঘুমাচ্ছিলেন। তখন এক বদমাশ জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেই মুহূর্তে সুরজ জামাইবাবু বাড়িতে প্রবেশ করেন। তিনি ওই লোককে জানালা দিয়ে ঢুকতে দেখেন, না সহ্য করতে পারেননি। শুরু হয়েছিল এমন এক সংঘর্ষ যা শুধু আমার বোনের প্রাণ কেড়ে নেননি, বরং সুরজ জামাইবাবুর হাত দিয়েও এমন এক কাজ হয়ে গেল যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। যদি আমরা ধনী হতাম বা আমাদের হাতে কোনো ক্ষমতা থাকতো, তাহলে নিশ্চয়ই এমনটা ঘটতো না। কারণ কারো বাড়িতে হামলা করে তার সম্মানের উপর আঘাত করার জবাবে ফুল তো কেউ ছুড়বে না। সুরজ জামাইবাবু যা করেছিলেন তা তার সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য করেছেন। তার উপর কোনো মামলা চলতে পারে না। কিন্তু গ্রামে যারা প্রভাবশালী তাদের কারণে সুরজ জামাইবাবুর জীবন নরকে পরিণত হয়েছিল। প্রথমে তিনি 6 মাস এদিক ওদিক লুকিয়েছিলেন, কিন্তু শেষমেশ তাকে ধরে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন যদি তিনি জেল থেকে বের হন, তবুও এই প্রভাবশালী লোকেরা তাকে বাঁচতে দেবে না। অথচ দোষ আমাদের নয়, দোষ তাদের যারা আমাদের বাড়িতে অকারণে বাজে নজর দিয়েছিল এবং আমাদের নির্দোষ অবস্থায় শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল। সুরজ জামাইবাবুর কাছে আমার মা কারাগারে দেখা করতে গিয়ে এই পরিকল্পনার কথা বুঝিয়েছিলেন। আমার মা তাকে প্রতিজ্ঞা দিয়ে বলেছিলেন, আমি আমার দ্বিতীয় মেয়েকেও তোমার জন্য উৎসর্গ করব, কিন্তু তোমাকে শাস্তি পেতে দেব না।
আমাদের পরিবারে যতটা প্রয়োজন তোমার ততটা আর কারো নয়। আমি যদি মরে যাই তবুও কারো কিছু যায় আসে না। এই কথা বলতেই মেয়েটি কেঁদে ফেলল। আমি বুঝতেই পারছিলাম না এই মামলায় কি হতে চলেছে, কিন্তু ভাগ্যের দয়ায় সুরজ জামাইবাবু কিছু প্রভাবশালী লোকের সঙ্গে যোগাযোগ ছিল। তিনি শহরে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যিনি বড় একজন অফিসার ছিলেন। তিনি সুরজ জামাইবাবুর হয়ে এক বড় আইনজীবী নিয়োগ করেন। একজন ভালো আইনজীবীর পরিচিতি থাকা মানুষের জন্য থানা এবং জেলের গারদ থেকে মুক্তি পাওয়ার পথ খুব সহজেই খুলে দেয়। কিন্তু মামলা অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবুও সে আইনজীবীর হুঁশিয়ারি এবং যুক্তি এসপি সাহেবকেও নড়বড় করে দিল। কারণ সুরজ জামাইবাবুর বিরুদ্ধে সাজা দেওয়ার কোনো প্রমাণ ছিল না, তার কাছে কোনো অস্ত্র ছিল না এবং তার নামে কোনো অস্ত্র কেনা হয়নি। ঈশ্বর হয়তো তার ভালোবাসা এবং সততার মান রেখেছিলেন, না হলে এত বড় একটি মামলায় কাউকে বেকসুর খালাস করতে আমি আগে কখনো দেখিনি। ঈশ্বর আমাদের সবার মনে এমন সত্যতা এবং ন্যায়বোধ জাগিয়ে তুলুন, যাতে আমরা কারো ক্ষতি না করি এবং নিজেদের সততায় অটুট থাকতে পারি। আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আপনারা যদি আজকের গল্পটি পছন্দ করেন তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামীকাল একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। আমাদের সর্বদা আপনার ভালোবাসা এবং স্নেহে ভরিয়ে রাখুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।